নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও কৃষ্ণকলির প্রতিশোধ। কাছারি বাড়ি থেকে বেরিয়ে জমিদার বাড়ির নায়েব ধনঞ্জয় চক্রবর্তী দেখলেন একটা পাগল নিজের মনে কি যেন বলতে বলতে এই দিকেই ছুটে আসছে। পাগলটা একটু কাছে আসতেই ধনঞ্জয় চক্রবর্তী শুনতে পায় পাগলটা বলছে, সে আসছে, সে আসছে, সে তার প্রতিশোধ নেবে। কেউ রেহাই পাবে না তার হাত থেকে। সবাই সবাই মরবে, সবাই মরবে। তারপর হি 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 করে বিভৎসভাবে হেসে ওঠে পাগলটা। ধনঞ্জয় চক্রবর্তী পাগলটাকে দেখে চিনতে পারে, আরে এটা তো সুজয়। সুজয় পাগল হওয়ার পিছনে যদিও ধনঞ্জয় চক্রবর্তী নিজেও কিছুটা দায়ী। একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে ধনঞ্জয় চক্রবর্তী, পাগলটা কার আসার কথা বলছে। তারপর পরক্ষণেই তার আবার মনে হয় পাগলে তো কত কিছুই না বলে। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পাগলের কথায় মাথা ঘামিয়ে কাজ নেই। খাজনার হিসেব নিকেশ করতে গিয়ে আজ অনেক রাত হয়ে গেছে। পথে লোকজন কেউ নেই। ধনঞ্জয় চক্রবর্তী দ্রুত গতিতে বাড়ির দিকে হাঁটা লাগালেন। আজ তার কেমন যেন ভয় ভয় করছে। সারা গায়ে তিনি একটা শিরশিরানি অনুভব করছেন। গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গিয়েছে তার। তিনি অনেকবারই এরকম রাত করে বাড়ি ফিরেছেন, কিন্তু কোনোদিন তো এরকম হয়নি। হঠাৎ তিনি একটি মেয়েলি কান্নার আওয়াজ শুনতে পান। তিনি যত সামনের দিকে এগোচ্ছেন আওয়াজটা ততই যেন বৃদ্ধি পাচ্ছে। বেশ কিছুটা এগিয়ে তার চোখ পড়ে রাস্তার পাশে একটা শেওড়া গাছের নিচে কেউ যেন গুটিসুটি হয়ে বসে আছে। কান্নার আওয়াজটা ওখান থেকেই উঠে আসছে। শরীরে খুব কষ্ট হলে মানুষ যেমন কাঁদে, কান্নার আওয়াজটা ঠিক সেই রকম শোনাচ্ছে। শেওড়া গাছের নিচটা জমাট বাঁধা অন্ধকারে ভরে রয়েছে। ভালোভাবে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। ধনঞ্জয় চক্রবর্তী ধীরে ধীরে এক পা করে এগিয়ে যেতে থাকলো গাছটার দিকে। অন্ধকারে অনেকক্ষণ চেয়ে থেকে তার চোখে অন্ধকার এখন কিছুটা সরে গিয়েছে। সে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছে একটা সাদা কাপড় পরা মেয়ে বসে রয়েছে। তিনি মেয়েটার একটু কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কে কে ওখানে? মেয়েটার কান্নাটা এবার থেমে যায়। সে এবার ধীরে ধীরে মুখটা তোলে। মেয়েটা মুখটা তুলতেই হাউমাউ করে চিৎকার করে উঠলেন ধনঞ্জয় চক্রবর্তী, এটা তো ভবানীর মেয়ে কৃষ্ণকলি, যে কিছুদিন আগে। সব মনে পড়ে যায় তার, তাদের সমস্ত অপকর্মের কথা। তাদের জন্যই কিছুদিন আগে কৃষ্ণকলি এই শেওড়া গাছের একটা ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কৃষ্ণকলির গলায় দড়িটা এখনো ঝুলছে। এলোপাতাড়ি হাওয়াতে তার চুলগুলো পিঠের পিছনে উঠছে। চোখগুলোকে দেখে মনে হচ্ছে যেন আগুনের জ্বলন্ত চুল্লি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটতে শুরু করেন ধনঞ্জয় চক্রবর্তী। কৃষ্ণ দ্বাদশীর চাঁদের আলোয় পথঘাট সব ভালোভাবে দেখা যাচ্ছে। কিছুটা ছুটে ধনঞ্জয় চক্রবর্তী দেখতে পায় পথের ধারে কেউ যেন একজন দাঁড়িয়ে রয়েছে। কাছে যেতেই দেখে সেই পাগলটা। পাগলটা তাকে দেখে বলে ওঠে, ছুটে পালালেও তুই আজ বাঁচতে পারবি না। আজ ও তোকে মেরে নিজের অপমানের বদলা নেবে। কি আনন্দ, কি আনন্দ! কিছুটা দৌড়ে হাঁপিয়ে ওঠেন ধনঞ্জয় চক্রবর্তী। এই বয়সে তিনি আর ছুটতে পারছেন না। দাঁড়িয়ে তিনি একটু দম নেন। সেই সময় পিছন থেকে তার গলায় কেউ যেন একটা দড়ি দিয়ে ফাঁস পড়িয়ে দেয়। ধনঞ্জয় চক্রবর্তী অনেক চেষ্টা করেও ফাঁসটা খুলতে পারে না। আস্তে আস্তে ফাঁসটা আটকে তার গলায় বসে যেতে থাকে। সে কোঁকাতে শুরু করে। কিছুক্ষণ পরে আবার সব চুপচাপ হয়ে যায়। এমন খুব কম সময় হয়েছে যখন আমরা বৃষ্টির দিন ছাড়াই তারানাথ জ্যোতিষীর বাড়িতে হানা দিয়েছি। শীত পেরিয়ে বসন্তের আগমন ঘটেছে, তবে ঠান্ডা এখনো বেশ ভালোই আছে। গায়ে একখানা শাল জড়িয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম।
পুরনো অভ্যেস মতো মোড়ের দোকানে এসে গরম গরম তেলে ভাজা ও বেগুনি কিনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালাম। তারানাথের বাড়ি মটলেনে গিয়ে দরজায় কিছুক্ষণ কড়া নাড়তে তারানাথ নিজে এসে দরজা খুলল। আরে, তোমরা অনেকদিন পর যে। এসো এসো, ভেতরে এসো। আমরা তারানাথের সঙ্গে তার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তারানাথ হাঁক দিল, চারি 3 পেয়ালা চা ও কিছু শুকনো মুড়ি দিয়ে যা তো মা, তোর কাকা বাবুরা এসেছেন। তারপর তারানাথ আমাদের জিজ্ঞাসা করল, তা কেমন আছো হে তোমরা? সবকিছু কুশল তো? আমি বললাম, ওই কোনো রকমে দিনকাল চলে যাচ্ছে। বাজারে জিনিসের যা অগ্নিমূল্য, সংসার চালানো তো বড় দুষ্কর হয়ে উঠেছে। ভগবানের উপর ভরসা রাখো, তিনি সমস্ত সমস্যার সমাধান করবেন। আমাদের তো তাও কোন রকমে 3 বেলা খেয়ে দিন চলে যাচ্ছে। শহরের ফুটপাতে অনেক মানুষ এমন আছে যারা একবেলা ভালোভাবে খেতেও পায় না। কি আর করা যাবে, সবকিছু ওই উপরওয়ালার হাতে। তিনি যাকে যেভাবে পাঠিয়েছেন, নিয়তিকে তো আমরা কেউ বদলাতে পারি না, তাই তার ভাগ্য সেরকমই হবে। যাই হোক, ছাড়ো সেই সব কথা। ওইসব নিয়ে যত চিন্তা করবে তত মন খারাপ হবে। তারপর বলো, এইবার দোলের ছুটিতে কোথায় ঘুরতে যাচ্ছ? এইবারের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া হবে না মনে হচ্ছে। অফিসের অনেক কাজ পড়ে আছে, ছুটির দিনেও ডিউটি করতে হবে। গিন্নির বোনের বাড়ি শান্তিনিকেতনে। ওর এই বছর দোলে শান্তিনিকেতন যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মনে হচ্ছে সেটা আর সম্ভব হবে না। অফিস তো সারা জীবন আছে, ছুটিতে যাও, 2-1 দিন ঘুরে এসো। ঋতুরাজ বসন্ত এলে মনের মধ্যে একরকম হিল্লোল সৃষ্টি হয়, বুঝলে? বাতাসের মধ্যে বিভিন্ন রকম মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসে। গাছে গাছে শোনা যায় কোকিলের কুহুতান। দোল উৎসবে সকলে মেতে ওঠে রং খেলায়। বাঙালির মলিন হৃদয়ে নতুন করে খুশির জোয়ার আসে। তবে কলকাতার দোল উৎসবের জৌলুস আর আগের মতো নেই। ছোটবেলার কথা এখনো আবছা আবছা ভাবে মনে পড়ে। সকলে মিলে আনন্দ করে দোলের আগের দিন চাঁচর পড়তাম, ন্যাড়া পোড়া করতাম। আজ সেসব অতীত। ওইসব ঐতিহ্য আজ যেন কোথায় হারিয়ে গেছে। গতস্য শোচনা নাস্তি, যা পেরিয়ে গেছে সে কথা ছেড়ে এখন একখানা গল্প শুরু করুন তো। অনেকদিন আপনার মুখে গল্প শোনা হয়নি। কিশোরীর কথা শেষ হতে না হতেই তারানাথের মেয়ে চারি কিছু শুকনো মুড়ি ও 3 পেয়ালা চা দিয়ে গেল। আমরা 3 জনে তেলে ভাজা ও বেগুনি সহযোগে মুড়ি মেখে তার সদ্গতি করলাম। তারপর তারানাথ ভর পেটে তৃপ্তির ঢেকুর তুলে তার গল্প শুরু করল। আমার তন্ত্র জীবনের অভিজ্ঞতায় এমন অনেক ঘটনা আছে যেখানে আমি অনেক মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করেছি। কিন্তু একবার তার ব্যতিক্রম ঘটেছিল। সেবার একটা প্রেতকে আমি তার প্রতিশোধ নিতে সাহায্য করেছিলাম। করেছিলাম। সেই ঘটনায় আজ আমি তোমাদের বলবো। ঘটনাটা শুনে তোমরা বিচার করবে আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম। নারায়ণগঞ্জের জমিদার ফণিভূষণ রায় একবার আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। তিনি আমাকে এসে বলেছিলেন, জ্যোতিষ ঠাকুর, আপনার খুব নাম ডাক শুনেছি। আপনি অনেককে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন, তাই বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম। দয়া করে আমাকে সাহায্য করুন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, কি হয়েছে আপনার, সেটা তো আগে শুনি, তারপর না হয় আপনাকে সাহায্য করব।
নারায়ণগঞ্জ গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। রাত বিরেতে গ্রামের সবাই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। আমার নায়েব ধনঞ্জয় চক্রবর্তীর গত পরশুদিন খাজনার হিসাব করতে গিয়ে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে গিয়েছিল। সেই রাতে সে আর ঘরে ফেরেনি। কেউ তাকে মেরে গাছে টাঙিয়ে দিয়েছিল। পরের দিন সকালে কিছু লোক তাকে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে আমায় এসে খবর দেয়। আমি লোকজন নিয়ে গিয়ে তার মৃতদেহ গাছ থেকে নামিয়ে সৎকারের ব্যবস্থা করি। এই তো গেল পরশু দিনের ঘটনা। কাল রাতে যে ঘটনা ঘটেছে সেটা আরো ভয়ানক। জমিদার বাড়ির খাস লেঠেল শম্ভুনাথ কাল রাতে বাগান বাড়িতে পাহারায় ছিল। আজ সকালে তার মৃতদেহ বাগান বাড়ির কূপের মধ্যে মরে ভাসতে দেখা যায়। সকালে মালি এসে গাছে জল দেওয়ার জন্য কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখে কুয়োর জলে একটা মরা ভাসছে। সে তখনই আমায় এসে সে খবর দেয়। আমি লোকজন নিয়ে গিয়ে শম্ভুনাথের পচা গলা দেহটা কুয়োর জল থেকে উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করি। তারপর হঠাৎ আপনার কথা মনে পড়তেই আপনার কাছে ছুটে এসেছি। আপনি এই বিপদ থেকে আমাকে বাঁচান। আচ্ছা, আপনি কিভাবে এত নিশ্চিত হয়ে বলতে পারছেন যে মৃত্যু দুটো ভৌতিক কারণে ঘটেছে? এমন তো হতে পারে যে আপনার নায়েব ধনঞ্জয় চক্রবর্তী সাংসারিক কারণে বা অন্য কোনো কারণে গলায় দড়ি দিয়ে নিজেই আত্মহত্যা করেছেন। অন্যদিকে যদি শম্ভুনাথের কথা বলি, সে হয়তো অন্ধকারের মধ্যে দেখতে না পেয়ে কুয়োর মধ্যে গিয়ে পড়েছে। পাশাপাশি কেউ না থাকায় কেউ তার চিৎকার শুনতে পায়নি, তাই কুয়োর মধ্যে তার মৃত্যু ঘটেছে। শম্ভুর সাথে আরেকজন লেঠেল ছিল। শম্ভু চিৎকার করলে সে নিশ্চয়ই শুনতে পেত। সে বলছে শম্ভুনাথ রাতে একবার একটু আসছে বলে কোথাও গিয়েছিল, তারপর সে আর ফেরেনি। দ্বিতীয় লেঠেলটা সারা রাত একাই পাহারা দিয়েছিল। তারপর সকাল হলে সে নিজের বাড়ি চলে যায়। সে ভাবে শম্ভুনাথ হয়তো কোনো কারণে রাতে বাড়ি গেছে, তারপর সে আর ফেরেনি। আপনাদের গ্রামের কেউ কি প্রেতাত্মাকে দেখেছে? না, সেই প্রেতাত্মাকে গ্রামের কেউ দেখেনি। তবে আমার বিশ্বাস ওই দীনেশের মেয়ে কৃষ্ণকলি এদেরকে মারছে। ওই বেটি কিছুদিন আগে গাঁয়ের একটা ছেলের সাথে ফষ্টি নষ্টি করে মুখ পুড়িয়েছিল। মেয়েটা যখন খুব ছোট তখন দীনেশের প্রথম পক্ষের বউ মরে যায়। দীনেশ আবার বিয়ে করে। সৎ মায় সে বেটিকে মানুষ করে। বেটি ছোট থেকে দেখতে খুব সুন্দরী, রূপ দেখিয়ে অনেক ছেলেকেও নিজের বশে করে রেখেছিল। ওর সৎ মা এই কথা জানতে পারলে তাকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বেরিয়ে গিয়ে বেটি ওই ছেলেটার ঘরে গিয়ে আশ্রয় নেয়। তারপর সে মুখ পোড়ায়। গ্রামের লোক তাকে ছি করতে থাকে। তখন বেটি আর উপায় না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওই বেটির আত্মাই গ্রামে উপদ্রব করছে। রাত বিরেতে যাকে একা পাচ্ছে তাকেই মেরে ফেলছে। আপনি আমাদের গ্রামে গিয়ে সকলকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। আপনি পুরোটাই অনুমানের উপরে বলছেন, কিন্তু আপনি যখন এত কষ্ট করে এসেছেন তখন আমি একবার আপনাদের গ্রামে যাব। আমি গিয়ে দেখব আপনাদের গ্রামে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনাগুলো অলৌকিকভাবে ঘটছে নাকি সেগুলো স্বাভাবিক কোনো দুর্ঘটনা। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমি আগামীকাল আপনার বাড়ি যাব। জমিদার ফণিভূষণ রায় আমাকে বিদায় জানিয়ে চলে গেলেন। পরের দিন সকালে আমি নারায়ণগঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে নারায়ণগঞ্জ গ্রামের দূরত্ব খুব একটা বেশি নয়, ওই 12-13 মাইল পথ হবে। সকালে বেরিয়ে আমি দুপুর নাগাদ নারায়ণগঞ্জ গ্রামে পৌঁছে গেলাম। গ্রামে পৌঁছতেই আমি একটা অস্বস্তি ভাব অনুভব করলাম। কোনো অশুভ শক্তি কোনো জায়গায় থাকলে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে আগেই ইঙ্গিত দিয়ে জানান দিয়ে দেয়। এতে আমি একটু সাবধান হয়ে যাই। আমি গ্রামে প্রবেশ করেই বুঝতে পেরেছি সেটা প্রচণ্ড শক্তিশালী কোনো অপশক্তি এই গ্রামের মধ্যেই রয়েছে। যাই হোক, আমি জমিদার বাড়িতে গিয়ে উঠলাম। জমিদার বাড়িতে গিয়ে ঢুকতে
জমিদার ফণিভূষণ রায় কতগুলো দাসীকে আমার পা ধুয়ে দিতে বললেন। আমার পা ধোয়া হলে দুটো দাসী আমাকে হাওয়া করতে লাগলো। জমিদার ফণিভূষণ রায়ের বয়স হয়েছে, তিনি সুখী ও আরামপ্রিয় মানুষ, গরম একদম সহ্য করতে পারেন না। চৈত্র মাসের দুপুর, তাই সূর্যের তেজও প্রচুর, বাইরে গরম হাওয়া বইছে। জমিদার বাবুর বহু বছর আগে স্ত্রী বিয়োগ হয়েছে, ওনার কোনো ছেলে নেই, দুটো মাত্র মেয়ে, তাদেরও বিয়ে হয়ে গেছে। জমিদার ফণিভূষণ রায়ের বয়স 60-এর গণ্ডিতে পদার্পণ করেছে। ওনার অগাধ ধন সম্পত্তি, তাই তিনি শেষ বয়সে বিলাস বৈভবে জীবন কাটিয়ে দিতে চান। জমিদার বাবু একটা তক্তপোষে হেলান দিয়ে বসে আছেন, দুটো দাসী তাকে হাওয়া করছে। আমি একটু বসে বিশ্রাম নেওয়ার পর জমিদার বাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার পথে হেঁটে আসতে কোনো কষ্ট হয়নি তো? আমি সন্ন্যাসী, ফকির মানুষ, পথেই বেশি ঘুরে বেড়াই, তাই আসতে সেই রকম কষ্ট হয়নি। তবে বাইরে কড়া রোদ দিয়েছে, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। আমি একটু বসতেই একটা চাকর একটা পাত্রে কিছু মিষ্টান্ন নিয়ে এলো। জমিদার বাবু বললেন, আপনাকে কিন্তু সব মিষ্টিগুলো খেতে হবে। এই মিষ্টি সব আমার বাড়িতে বানানো। আমার গোয়াল ভর্তি গরু প্রতিদিন প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে, সেই দুধ অনেক বিক্রি করে দেওয়া হয়, বাকি যা থাকে তা থেকে মিষ্টি, দই, ঘি ইত্যাদি তৈরি হয়। আমার বাড়িতে কোনো কিছুর অভাব নেই, বেশ আরামেই আমাদের দিন কেটে যাচ্ছে। আমি মিষ্টিগুলোর সদ্গতি করলাম। জমিদার ফণিভূষণ রায় তার জমিদারির নিয়ে নানা গল্প করতে লাগলেন। জমিদার বাবু তার জমিদারি নিয়ে যে কথা বলছিলেন সেগুলোকে গল্প বললে বলাটা ভুল হবে। তিনি এক প্রকার আমার কাছে তার জমিদারির বিষয় সম্পত্তির বড়াই করছিলেন। তোমাদের একটা কথা বলি শোনো, কোনোদিন কোনো জিনিস নিয়ে বড়াই করবে না, বড়াই করা বড় খারাপ জিনিস। আমরা এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি মাত্র, আজ আছি কাল নেই, তাই কোনো জিনিস নিয়ে আমার না করাই ভালো। কোনো জিনিস নিয়ে বড়াই করা তো একদমই ঠিক না, বড়াই করলে তার পতন নিশ্চিত, কথাটা মনে রাখবে। যাই হোক, ছাড়ো সেই সব কথা, আসল ঘটনা তোমাদের বলি শোনো। সেদিন দুপুরে জমিদার বাড়িতে আমার ভুরিভোজটা বেশ জমিয়ে হয়েছিল। খাবারে কোনো কিছুর অভাব রাখেননি জমিদার বাবু। পোলাও, কাতলা মাছের পাতুরি, খাসির মাংস থেকে শুরু করে শেষ পাতে দই, সন্দেশ, রাজভোগ, কোনো কিছুর অভাব ছিল না। দুপুরে ভরপেট খাওয়ার পর জমিদার বাবু আমাকে তার অতিথিশালায় নিয়ে গেলেন। তারপর তিনি বললেন, আপনি দুপুরে এখানে বিশ্রাম করুন, বিকেল হলে আমি আপনাকে আমার বাগান বাড়িতে নিয়ে যাব। এই বলে জমিদার বাবু চলে গেলেন। আমি দুপুরে একটা লম্বা ঘুম দিলাম। বিকালে জমিদার বাবু আমাকে তার বাগান বাড়িতে নিয়ে গেলেন। জমিদার বাবুর পৈতৃক বাড়ির ঠিক পিছনের দিকেই বাগান বাড়িটা, চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা একটা দোতলা বাড়ি। চারিপাশে বড় বড় গাছ ছাতার ন্যায় বেষ্টন করে থাকায় বাড়িটা বেশ ঠান্ডা। গ্রীষ্মকালে এই বাড়িতে বসবাস করা খুবই আরামদায়ক। আমাকে জমিদার বাবু সবকিছু ঘুরিয়ে দেখাতে লাগলেন। বাড়িটা থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে কিছুটা এগিয়ে গেলেই একটা
ছোট ফুলের বাগান। সেই বাগান থেকে কিছুটা দূরেই একটা কূপ। জমিদার বাবু আমাকে কূপটা দেখিয়ে বললেন, এই কূপেই শম্ভুনাথ পড়ে মারা গেছে। আমি আর কূপটার কাছে এগিয়ে গেলাম না। জমিদার বাবুকে বললাম, শম্ভুনাথের সঙ্গে সেদিন রাত্রে আরেকজন যে লেঠেল ছিল, তার সাথে একবার কথা বলা যেতে পারে? আপনি রামলালের সঙ্গে কথা বলতে চান? তাহলে দিঘির পাড়ে চলুন। রামলাল বিকেলে দিঘির পাড়ে বসে মাছ পাহারা দেয়। বিকেলে অনেক লোক এসে দিঘিতে ছিপ ফেলে মাছ তুলে নেয়, তাই পাহারা বসাতে হয়েছে। এরপর আমরা বাগান বাড়ি থেকে বেরিয়ে সেটাকে পাশে ফেলে জমিদার বাড়ির আরো পিছনের দিকে চললাম। কিছুটা চলার পর দেখলাম একটা বিশাল দিঘি। জমিদার বাবু ও আমি দিঘির পাড় ধরে হেঁটে একটা মাচার কাছে পৌঁছালাম। মাচায় একটা লোক বসে ছিপে মাছ ধরছিল। জমিদার বাবু গিয়ে বললেন, কিরে রামলাল, টোপে মাছ খাচ্ছে? লোকটা পিছনে তাকিয়ে জমিদার বাবুকে দেখে বলল, হুজুর, আপনি হঠাৎ এখানে এলেন? আমাকে ডেকে পাঠালে আমি তো আপনার সঙ্গে গিয়ে দেখা করতাম। আমার তোর সাথে কোনো দরকার নেই। এই জ্যোতিষ ঠাকুর তোকে সেই দিন রাতে শম্ভুনাথের কি হয়েছিল সে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন, তাই ওনাকে এখানে নিয়ে এলাম। হুজুর, আপনি তো জানেন আমি কিছুই জানি না। আমি ওনাকে এই কথা বলেছি, তাও উনি তোর সাথে দেখা করতে চাইলেন, তাই ওনাকে এখানে নিয়ে এলাম। বলুন কি জানতে চান? আমি যদিও সেরকম কিছুই জানি না। শম্ভুনাথের যেদিন রাতে মৃত্যু ঘটল সেদিন তুমিও শম্ভুনাথ একসঙ্গে ছিলে? হ্যাঁ, আমরা একসাথে বসে তামাক খাচ্ছিলাম। তুমি কাউকে দেখতে পাওনি? মানে যে শম্ভুনাথকে ডাকতে এসেছিল? না, আমি কাউকে দেখিনি। আমরা একসাথে বসেছিলাম, তা হঠাৎ শম্ভু উঠে দাঁড়িয়ে বললে, তুই বসে তামাক খা, আমি একটু আসছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুই কোথায় যাবি এখন? তা উত্তরে শম্ভু বলল, দরকার আছে, ঘুরে এসে তোকে সব বলছি। এই বলে সে চলে যায়। তারপর সে আর ফিরে আসেনি। এরপর সে কখন কুয়োয় গিয়ে পড়েছিল সেই সব কিছুই আমি জানি না। শম্ভুনাথ আসেনি দেখিয়ে তুমি তাকে খুঁজতে যাওনি? না, আমি ভেবেছিলাম শম্ভু হয়তো কোনো কাজে বাড়ি গেছে। এছাড়া আমি শম্ভুকে খুঁজতে বেরোলে বাগান বাড়িতে পাহারা দেবার কেউ থাকবে না। সে খবর যদি একবার জমিদার বাবুর কানে যায় তাহলে কাজ থেকে ছাড়িয়ে দেবে, সেই ভয়ই আর খুঁজতে বের হইনি। আচ্ছা, বেশ, ঠিক আছে। তুমি এই জমিদার বাড়িতে কতদিন কাজ করছো? আমি মুকুসুকু মানুষ, এত হিসেব জানি না। হুজুর এই ব্যাপারে আপনাকে বলতে পারবেন। রামলাল কম করে 10 বছর আমার বাড়িতে কাজ করছে। আপনি আর কিছু রামলালের কাছে জানতে চান? তাহলে চলুন বাড়ি ফিরে যাই। আমার কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। বেশি রাত হয়ে গেলে এই বয়সে আবার কাজ করতে ভীষণ অসুবিধে হয়। আমি জমিদার বাবুর কথায় আপত্তি না জানিয়ে বাড়িতে ফিরে এলাম। আমার জমিদার বাবুকে কেন জানি সন্দেহ হচ্ছিল। মনে হচ্ছিল তিনি আমার কাছে কিছু লুকোতে চাইছেন। তাই তিনি কাজের বাহানা দেখিয়ে আমাকে দিঘির পাড় থেকে নিয়ে চলে এলেন। রামলাল যদি মুখ ফসকে কিছু বলে ফেলে সেটা তিনি ভয় করছেন। রামলালের সাথে রাতে একবার দেখা করতে পারলে খুব ভালো হতো, হয়তো তার থেকে অনেক কিছু খবর পাওয়া যেত। দেখতে দেখতে সন্ধ্যা নামলো। জমিদার বাড়িতে কোনো গৃহিণী না থাকায় তুলসী তলায় সন্ধ্যাদীপ জ্বলল না। আমি জমিদার বাবুকে বললাম, আপনারা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেন না কেন? ঘরে কোনো মেয়ে ছেলে নেই, কে তুলসী তলায় প্রদীপ জ্বালবে বলুন? কেন, কোনো ঝিকে বলতে পারেন তো এই কাজটা করতে। প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালালে গৃহস্থের মঙ্গল হয়, ঘরে লক্ষ্মী আসে। আমার বাড়িতে লক্ষ্মীর কম আছে নাকি? আমার যে বিষয় সম্পত্তি আছে তা 2 পুরুষ বসে খেলেও শেষ করতে পারবে না। আমি দেখলাম জমিদার বাবুকে বুঝিয়ে কোনো লাভ নেই। তিনি এখন বিষয় সম্পত্তির মোহে অন্ধ হয়ে আছেন। যাই হোক, রাতে খাবার দাবার পর
জমিদারবাবু অতিথিশালায় আমার শোয়ার বন্দোবস্ত করলেন। আমি মনে মনে ঠিক করলাম একটু রাত বাড়লে আমি নিস্তব্ধে বাগান বাড়ি গিয়ে রামলালের সাথে দেখা করব। শুয়ে থাকতে কখন জানি না একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল তখন গভীর রাত। আমি ধীরে ধীরে উঠে গিয়ে দরজা খুলে বাইরে বের হলাম। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার, ভালোভাবে কিচ্ছু দেখা যাচ্ছিল না। অচেনা জায়গা, তাই খুব সাবধানে পা ফেলতে লাগলাম। অন্ধকারটা ধীরে ধীরে আমার চোখে সয়ে গেল। অতিথিশালা থেকে বাগান বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। রাস্তাটায় দিনের বেলায় আমি 2 বার ঘুরে গেছি, তাই অন্ধকার থাকা সত্ত্বেও খুব একটা অসুবিধা হচ্ছিল না। কিছুটা পথ চলার পর হঠাৎ দেখলাম অন্ধকারের মধ্যে কেউ একজন আসছে। আমি প্রথমে ভাবলাম জমিদার বাড়ির কোনো দারোয়ান টারোয়ান হবে, তাই একটা গাছের আড়ালে লুকোতে যাচ্ছিলাম। তারপর শুনলাম লোকটা নিজের মনে বলছে, সে আসছে, সে আসছে, সে তার প্রতিশোধ নেবে। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না তার হাত থেকে। সবাই মরবে, সবাই মরবে, সবাই মরবে। পাগলটা একটু কাছে এগিয়ে আসতে দেখলাম তার উস্কো খুস্কো এক মাথা চুল, সারা মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে রয়েছে একটা আদ্যিকালের ছেঁড়া খোঁড়া ময়লা জামা, হাঁটু পর্যন্ত ছিঁড়ে যাওয়া একটা ময়লা পাজামা। পাগলটা আমার কাছে এসে থমকে দাঁড়িয়ে আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, একটু আগে কার সাথে কথা বলছিলে তুমি? কে প্রতিশোধ নিতে আসবে? পাগলটা এবার আমার প্রশ্নের উত্তরে বলল, যে আসার সে এসে এতক্ষণে তার কাজ ঠিক করে চলে গেছে। তার হাত থেকে কেউ নিস্তার পাবে না। সে তার প্রতিশোধ নেবে, সে তার প্রতিশোধ নেবে। এই বলে হে হে করে হাসতে হাসতে পাগলটা ছুটে রাস্তার মধ্যে মিলিয়ে গেল। আমিও আর দেরি না করে বাগান বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। বাগান বাড়িতে গিয়ে ঢুকতেই একটা ভয়াবহ দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। মেঝেতে রামলালের মৃতদেহ পড়ে আছে, সারা মেঝে রক্তে ভেসে গেছে। তার মুন্ডুটা কেউ যেন দেহ থেকে টেনে ছিঁড়ে নিয়েছে। আমি আমার ক্ষমতা বলে বুঝতে পারলাম সেই প্রেত কিছুক্ষণ আগে এখানে ছিল। এই প্রেত ভীষণ শক্তিশালী, একে সহজে বশে আনা সম্ভব নয়। একে বশে আনতে গেলে হোমে বসে এই প্রেতের উদ্দেশ্যে অনেক জিনিস আহুতি দিতে হবে, তবেই এই প্রেতকে বশ করা সম্ভব হবে। ওই সবকিছু করার আগে জানতে হবে এই প্রেত কেন এরকম একজন একজন করে মানুষকে মারছে। পাগলটা কার কি প্রতিশোধ নেওয়ার কথা বলছে সবকিছু আমাকে জানতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে। জমিদার বাবু তো এই ব্যাপারে কিছু মুখ খুলবেন বলে মনে হয় না। রামলালের কাছে যদিও কিছু জানা যেত, কিন্তু সে মারা গেছে। এখন একটাই মাত্র উপায় আছে, ওই পাগলটাকে খুঁজে বের করতে হবে। সে সব কিছু বলতে পারবে। আমি সেদিন রাতেই তখন অতিথিশালায় না ফিরে এদিক ওদিক পাগলটাকে খুঁজতে লাগলাম, কিন্তু তার দেখা আমি পেলাম না। শেষ রাতে অতিথিশালায় ফিরে এলাম, কিন্তু জমিদার বাবুকে রামলালের মৃত্যুর খবরটা জানালাম না। কেননা জমিদার বাবুকে খবরটা জানালে উনি আমাকে ঘুরে জিজ্ঞাসা করতে পারেন যে আমি এত রাতে বাগান বাড়িতে কি কারণে গিয়েছিলাম। তাই ঘরে এসে শুয়ে পড়লাম। নানা প্রশ্ন মাথার মধ্যে
ঘুরপাক খাচ্ছিল। তাই সেই রাতে আর ঘুম হলো না। সকালবেলায় জমিদার বাড়ি একটা চাকর এসে রামলালের মৃত্যুর খবর জানিয়ে দিয়ে গেল। আমি কিছু জানি না এমন ভান করে জমিদার বাবুকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি শুনছি এসব? রামলালকে নাকি কাল রাতে কেউ বাগান বাড়িতে মেরে চলে গেছে? ঠিকই শুনেছেন। আমি নিশ্চিত রামলালকে ওই বেটির আত্মাই মেরেছে। আপনি এসে পড়েছেন, এবার কিছু একটা করুন। রামলালের মৃত্যু দেখে গ্রামের মানুষেরা সকলে প্রচন্ড ভয় পেয়ে গেছে। কি বিভৎসভাবে মেরেছে রামলালকে, ধর থেকে মুন্ডুটা ছিঁড়ে আলাদা করে দিয়েছে। ওর মৃতদেহটা দেখবেন, চলুন। আমি জমিদার বাবুর সাথে ওনার বাগান বাড়িতে গেলাম। চারিদিকে লোকে লোকারণ্য। আমি জমিদার বাবুর সাথে ঘরের ভিতরে ঢুকে রামলালের মৃতদেহটা দেখলাম। জমিদার বাবু আমার কাছে এসে বললেন, ওই বেটি আমাকেও মেরে ফেলবে, দয়া করে আমাকে বাঁচান। আমি আছি, আপনার কোনো ভয় নেই। বাড়ি চলুন, আমি আপনাকে একটা তাবিজ দিচ্ছি। ওই তাবিজ হাতে পড়ে থাকলে কোনো অপশক্তি আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। যাক, আপনার কথা শুনে মনে একটু সাহস পেলাম। আসলে আপনাকে কাল থেকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি। কি কথা? আমার মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন। জমিদার বাবু আমার কথা শুনে প্রথমে একটু ঘাবড়ে গেলেন, তারপর সেই ভাব কাটিয়ে উঠে সাথে সাথে বললেন, আপনাকে আমি সব কথাই বলেছি। এই বিপদে আপনি আমার একমাত্র ভরসা। আপনার কাছে সবকিছু না বললে আপনি তার বিহিত করবেন কিভাবে? তাই আমি শুরুতেই আপনাকে সব কিছুই বলেছিলাম। ওই দুশ্চরিত্রা মেয়ে ছেলে নিজে গলায় দড়ি দিয়ে মরেছে, তারপর গ্রামের সবাইকে মারতে চাইছে। আপনি সকলকে বাঁচান জ্যোতিষ ঠাকুর। ঠিক আছে, আমাকে 2-1 দিন সময় দিন, আমি তার মধ্যে কিছু একটা ব্যবস্থা করছি। আমি আজ সম্পূর্ণ জমিদার বাড়িটাকে মন্ত্র দ্বারা বেঁধে ফেলব। কোন অপশক্তি এই জমিদার বাড়ির ভিতর প্রবেশ করে কারো ক্ষতি করতে পারবে না। রামলালের মৃতদেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করতে করতে সেদিন বিকেল হয়ে গিয়েছিল। আমি সব যাত্রীদের সাথেই ছিলাম। সব যাত্রীদের সাথে যাওয়ার যদিও আমার একটা মুখ্য উদ্দেশ্য ছিল। আমি মরা পোড়ানোর ছুতোয় শ্মশানের আশপাশটা ভালোভাবে দেখে নিচ্ছিলাম। বিকালে মরা পুড়িয়ে স্নান সেরে জমিদার বাড়িতে উঠলাম। জমিদার ফণিভূষণ রায় ভীত সন্ত্রস্ত হয়ে বসেছিলেন। আমাকে দেখে তিনি বললেন, আপনি এসেছেন? আমি তো খুব ভয়ে আছি। আবার রাত আসছে, জানি না কি ঘটবে। আপনি আমাকে একটা তাবিজ দেবেন বলেছিলেন, সেটা যদি দেন তাহলে মনে একটু সাহস পাই। আমি আমার পুঁটুলি থেকে একটা তাবিজ বের করে তাকে দিলাম। 3-4টে তাবিজ সবসময় আমার ওই পুঁটুলির মধ্যে তৈরি করাই থাকতো। বলা তো যায় না কখন কোথায় দরকার লাগে। সে যাই হোক, রাত নামলে আমি মন্ত্র দিয়ে পুরো জমিদার বাড়িটাকে বেঁধে ফেললাম। তারপর বাড়ির 4 কোণে সামান্য করে মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দিলাম। দেখতে দেখতে রাত গভীর হলো। আমি জমিদার বাবুর অতিথিশালা থেকে নিস্তব্ধে বেরিয়ে পড়লাম। আজ আবার সেই পাগলটার খোঁজ করতে হবে। তার সাথে আমাকে একবার দেখা করতেই হবে। সেই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। জমিদার বাবুর অতিথিশালা থেকে বেরিয়ে সোজা শ্মশানের দিকে হাঁটা লাগালাম। কেন জানি না আমার মন বলছিল শ্মশানে গেলে পাগলটার দেখা পাওয়া যাবে। শ্মশানে গিয়ে পৌঁছতেই আমার মনের আশঙ্কা সঠিক হলো। দূর থেকে দেখলাম পাগলটা শ্মশানের কদম গাছটার নিচে দাঁড়িয়ে নিজের মনে কি সব বিড়বিড় করছে। আমি তার দিকে আরো এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখি পাগলটা একা নয়, তার সাথে একটা ঘোমটা পরা মেয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। পাগলটা মেয়েটার সাথে কথা বলছে।
মেয়েটাকে দেখেই আমার মনে হলো এ কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়েটা প্রেত লোকের কোনো বাসিন্দা হবে। সাথে সাথে আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। পাগলটা কি তাহলে গত রাতে এই প্রেতটার আসার কথাই বলছিল? তাহলে এই প্রেতটাই কি সকলকে মারছে? কিন্তু কেন মারছে? কি চাই এই প্রেতটা? তাহলে পাগলটা কি আসলে কোনো পাগলই নয়, সে কি তাহলে কোনো তান্ত্রিক? এর আগে এমন ঘটনা আমি দেখেছি যদিও, যেখানে নিম্নমার্গের তান্ত্রিকেরা প্রেত চালনা করে মানুষের ক্ষতি সাধন করছে। আমি মনের সন্দেহ দূর করার জন্য পাগলটা ও মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটা আমাকে দেখা মাত্রই হাওয়ায় মিলিয়ে গেল। পাগলটা ঠিক আগের দিনের মতোই আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি পাগলটাকে বললাম, কিরে, এত রাতে এই শ্মশানে কি করছিস? আমি তো রোজ এখানে আসি কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে। কৃষ্ণকলি নামটা শোনা মাত্রই আমার জমিদার বাবুর কথা মনে পড়ে গেল। জমিদার বাবু ঠিক এই নামটাই আমার কাছে বলেছিলেন। তিনি বলেছিলেন দীনেশের মেয়ে কৃষ্ণকলি নাকি গ্রামের এই মৃত্যুগুলো ঘটাচ্ছে। আমি পাগলটাকে বললাম, আমি যতদূর জানি কৃষ্ণকলি তো গলায় দড়ি দিয়ে মারা গেছে। কে মরে গেছে? কৃষ্ণকলি তো মরেনি। সে প্রতিদিন আসে আমার সঙ্গে দেখা করতে, আর আর তার প্রতিশোধ নিতে কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না তার হাত থেকে। সবাই মরবে, সবাই মরবে, সবাই মরবে। এই বলে আগের দিনের মতোই বিচ্ছিরি ভঙ্গিতে হিহি করে হেসে উঠল পাগলটা। আমি তাকে বললাম, কৃষ্ণকলি তোর সাথে প্রতিদিন দেখা করে কেন? সত্যি করে বল, তুই আসলে কে? হঠাৎ হাওয়ার মধ্যে একটা কথা ভেসে এলো। আগে বলুন, আপনি আমার কিছু ক্ষতি করবেন না? তাহলে আমি আপনার সামনে এসে সব কথা বলছি। সুজয় সব কথা আপনাকে ঠিক বলতে পারবে না। আমাকে হারিয়ে ও এখন পাগল হয়ে গেছে। মেয়েটার কথাটা শেষ হতে না হতেই পাগলটা বলে উঠল, কৃষ্ণকলি, তুমি আবার আমাকে পাগল বললে। এবার কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আমাকে আর কি মারবে সুজয়? আমি তো সেই কবেই মরে গেছি। না না না, তুমি মরতে পারো না। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কৃষ্ণকলি, কৃষ্ণকলি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। কৃষ্ণকলি। এই বলে চিৎকার করে পাগলটা জ্ঞান হারায়। আমি দেখি আমার থেকে কিছুটা দূরে ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব ফুটে উঠছে। অবয়বটা সম্পূর্ণভাবে দৃশ্যমান হওয়ার পর মেয়েটা বলল, সুজয় অজ্ঞান হয়ে গেছে, পরে ওর জ্ঞান ফিরবে। আমার মৃত্যুর পর অনেকবার ওর এইরকম হয়েছে। আমি মরে গেছি শুনলেই ও অজ্ঞান হয়ে যায়। মেয়েটাকে দেখলাম সে আমার কাছে আসতে ভয় পাচ্ছে। আমি তাকে বললাম, তুই যেই হোস মা, তোর কোনো ভয় নেই। আমি তোকে কিছু করব না। তুই আমাকে সব কিছু বল, তুই মারা গেলি কিভাবে? মেয়েটা আমার কথায় সাহস পেয়ে আমার কাছে এগিয়ে এলো। অন্ধকারের মধ্যে আমি অস্পষ্ট দেখলাম মেয়েটার গায়ে শাড়ি জড়ানো, তার গলায় একটা মোটা দড়ি ঝুলছে, চোখ জোড়া আগুনের শিখার মতো জ্বলছে। মেয়েটা আমার কাছে এসে বলল, আপনি কে আর কেন এই গ্রামে এসেছেন আমি সব কিছুই জানি। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি ওই জমিদার ফণীভূষণ রায়কে দয়া করে সাহায্য করবেন না। ওই লোকটা জীবনে অনেক পাপ করেছে, ওর পাপের শাস্তি হওয়া উচিত। ওই লোকটাই সুজয়কে আর আমাকে আলাদা করেছে। কি পাপ করেছে জমিদার ফণীভূষণ রায়? আমার বয়স তখন 4-5 বছর হবে। সেই সময় মা কলেরায় মারা যান।
আমি খুব ছোট থাকায় বাবা আমাকে একা হাতে সামলাতে পারছিলেন না, তাই তিনি ঠিক করেন তিনি আবার বিয়ে করবেন। কিছুদিনের মধ্যেই বাবার বিয়ে হয়ে যায়। সৎমা প্রথমে এসে বেশ কয়েক মাস নিজের মায়ের মতোই আমাকে ভালোবাসত, আমার উপর যত্ন নিত, কিন্তু সেটা বেশি দিন থাকলো না। বিয়ে করার বেশ কয়েক মাস পরে বাবা কাজ করতে শহরে চলে গেলেন। বাবা চলে যেতেই আমি সৎমায়ের স্বভাবের পরিবর্তন লক্ষ্য করলাম। আমার বয়স তখন খুব বেশি হবে না, ওই 6 বছর হবে। তখন আমার সৎমা গর্ভবতী হলেন। বাড়ির সমস্ত কাজের ভার এসে পড়ল আমার উপর। আমি একা হাতে এত কাজ করতে পারতাম না, খুব কষ্ট হতো আমার। বাবা মাকে কাজের লোক রাখতে বলেছিলেন, কিন্তু মা কাজের লোক না রেখে আমাকে দিয়ে সমস্ত কাজ করাতো, আর মাসের শেষে বাবার কাছে কাজের লোকের টাকা নিয়ে নিজের কাছে রেখে দিত। বাবা মাঝে মধ্যে 2-1 দিনের জন্য শহর থেকে আসতেন। তিনিও এই ব্যাপারে কিচ্ছু জানতে পারেননি। কাজের লোকের ব্যাপারে জিজ্ঞাসা করলে আমার সৎমা বাবাকে নানা রকমভাবে বুঝিয়ে দিত। এইখানেই আমার কষ্টের শেষ হয়নি। বাড়ির কোনো কাজ বাকি থেকে গেলে সেদিন আমাকে কোনো কিছু খেতে দেওয়া হতো না, তার বদলে আমার কপালে জুটত বেত্রাঘাত। এইভাবে অনেক কষ্টে বড় হচ্ছিলাম আমি। ছোটবেলার একবারের কথা আমার এখনো খুব মনে পড়ে। সেই দিন আমি সব থেকে বড় আঘাত পেয়েছিলাম। মায়ের কথা শুনে বাবা আমাকে খুব মেরেছিল। আমার বয়স তখন 12 বছর। আমার বোন মানে সৎ মায়ের মেয়ের বয়স তখন 5 বছর হবে। মা আমাকে কিছু না বলে বোনকে একা বাড়ি রেখে পুকুর ঘাটে গিয়েছিল। এসে দেখে বোন বাড়িতে কোথাও নেই। সেই দোষ এসে পড়ে আমার ঘাড়ে। আমি বোনকে লক্ষ্য রাখিনি কেন? যদিও বোন কিছুক্ষণের মধ্যেই ফিরে এসেছিল। পাড়ার একটা কাকিমা বোনকে পুকুর ধারে একা যেতে দেখে তাদের ঘরে নিয়ে গিয়েছিল। পরে সেই আমার বোনকে বাড়িতে ফেরত দিয়ে যায়। মা এই ব্যাপারটা বাবার কাছে অন্যভাবে বলে এবং আমার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেয়, যার কারণে আমি সেবার বাবার হাতে প্রচণ্ড মার খেয়েছিলাম। সেই দিন আমি মায়ের জন্য খুব কেঁদেছিলাম, কিন্তু তখন আত্মহত্যা করিনি। মাঝে মাঝে মনে হতো জলে ডুবে আত্মহত্যা করি, কিন্তু পরক্ষণেই আবার ভয় হতো। এরপর নানা দুঃখ যন্ত্রণা পেতে পেতে আমার বয়স 16 গণ্ডি অতিক্রম করে। ছোট থেকে আমি দেখতে সুন্দরী ছিলাম বলে মায়ের মনে খুব হিংসে হতো। সে অনেকবার তাই আমার গালে গরম লোহার ছ্যাঁকা দিয়ে দিত। আমার বয়স তখন 17। সেই সময় বাবা নিউমোনিয়ায় মারা গেলেন। বাবা মারা যেতেই আমাদের সংসার অচল হয়ে পড়ল। মা ও আমি এর বাড়ি ওর বাড়ি কাজ করতে লাগলাম। সেই সময় আমার পরিচয় হয় সুজয়ের সঙ্গে। আমি সুজয়দের বাড়িতে কাজ করতাম। সেইখান থেকেই আমাদের ভালোবাসা শুরু হয়। প্রথম দিকে আমাদের ভালোবাসার ব্যাপারে কেউই জানতো না, কিন্তু পরবর্তীকালে সেটা লোকের কাছে ক্রমশ প্রকাশ পায়। জমিদার বাবু তোমাকে নিয়ে আমার কাছে বলেছেন তুমি নাকি ওই সুজয়ের জন্যই আত্মহত্যা করতে বাধ্য হয়েছ। আপনাকে সব ভুল বলেছে ওই শয়তানটা। আমি সুজয়ের জন্য কেন আত্মহত্যা করতে যাব? আমি সুজয়কে ভালোবাসতাম। লোকের বাড়িতে আমিও আমার সৎমা কাজ করলেও আমাদের সংসার ভালোভাবে চলতো না। তাই সৎমা প্রায় আমাকে বলতো, ছোট থেকেই তো ছুরি, দেখতে খুব সুন্দরী তুই, তবে এই সুন্দর রূপটাকে কোনো কাজে লাগাতে পারিস না। ছোটতেই তো মাটাকে খেয়েছিস, এখন আবার বাপটাকেও খেলি। সংসারটাকে তো একেবারে অচল করে ছাড়লি মুখ করে। লোকের বাড়িতে কাজ করে আর সংসার চলছে না। আমি গ্রামের জমিদারকে বলেছি তোর কাজের জন্যে। তিনি বললেন তোকে প্রতিদিন রাতে তার বাগান বাড়িতে পাঠিয়ে দিতে। তুই ওনার কাছে গেলে উনি আমাদের কোনো অভাব রাখবেন না, বুঝলি? তুমি এই কথা বলছো মা? তুমি জানো না জমিদার বাবু কত মেয়ের সর্বনাশ করেছেন? আমি গেলে আমাকেও উনি ছাড়বেন না। আমি তখন সমাজের কাছে মুখ দেখাবো কি করে?
যা মেয়ে কি বলে দেখো, উনি কত মেয়ে সর্বনাশ করেছেন। তো হতচ্ছাড়ি, উনি কি তোর মুখ দেখে আমাদের টাকা দেবেন? তোকে জমিদার বাবুর কাছে তোর গতরটা উজাড় করে দিতে হবে। তার দয়ার শরীরে যদি তোকে ওনার মনে ধরে তবে আমাদের কপাল খুলে যাবে। কাল সকালে উনি তোকে দেখতে আসবেন বলেছেন। সকালে আবার কোথাও চলে যাসনি জানে? আমি মায়ের কথায় কিছু উত্তর না দিয়ে সেখান থেকে ছুটে চলে গেলাম সুজয়ের কাছে। সুজয়ের কাছে গিয়ে সব কিছু বললাম। সুজয় আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আর বেশি দিন তোমাকে কষ্ট করতে হবে না কৃষ্ণকলি। বাবা ব্যবসা করে ঘরে ফিরলেই আমি বাবাকে তোমার কথা জানাবো। উনি আশা করি আমাদের বিয়ের ব্যাপারে কোনো আপত্তি করবেন না। একবার বাবার মত পেয়ে গেলেই আমরা বিয়ে করব। তোমার সকল কষ্ট আমি দূর করে দেব কৃষ্ণকলি। এই নাও, কিছু টাকা রাখো, তোমার মাকে দেবে। এতে তোমাদের বেশ কিছুদিন চলে যাবে। না, আমি আপনার টাকা নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কেন নিতে পারবে না? আমি তোমাকে ভালোবেসে এই টাকা দিচ্ছি, ফিরিয়ে দিও না। না, আমি টাকা নিতে পারবো না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি না? কে আবার বলবে? তার প্রমাণ তো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। তুমি আমার দেওয়া টাকা নিচ্ছ না। ও, আপনি এই জন্য বলছেন আমি আপনাকে ভালোবাসি না? তাহলে দিন টাকাটা। কিন্তু জানেন, আমার খুব ভয় করছে। এত টাকা নিয়ে গেলে মা যদি আমাকে বকাবকি করে, মারধর করে, জানতে চাই এত টাকা আমি কোথায় পেয়েছি। তখন না হয় কিছু একটা বলে দেবে। আমার চোখের সামনে আমার কৃষ্ণকলি না খেতে পেয়ে কষ্ট পাবে, সেটা কি আমি দেখতে পারি? এই বলে সুজয় আমার হাতে টাকাটা তুলে দেয়। আপনাকে একটা কথা বলা হয়নি। মা বলছিল জমিদারবাবু কাল আমাকে দেখতে আসবে। কি করা যায় বলুন তো? ওনাকে তো আপনি জানেন উনি কীরকম মানুষ। উনি যদি আমাকে... থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি তুমি কি বলবে। জমিদারবাবু যদিও আমাদের ব্যবসার কাজে অনেক সময় সাহায্য করেন, তাই তাঁর সাথে ঝামেলায় জড়াতে চাই না। কিন্তু উনি যদি তোমার দিকে হাত বাড়ান, তাহলে আমি সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেব। যাও, তুমি এখন ঘরে ফিরে যাও, আমি দেখছি কি করা যায়। সুজয়ের কাছ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে সৎমাকে টাকাগুলো দিতেই এত টাকা দেখে সৎমা প্রথমে অবাক হলেন। তারপর আমার চুলের মুঠি ধরে বললেন, বল বল, এত টাকা তুই কোথায় পেলি? মুখ পুরি বলবি, কোথায় চুরি করে আনলি এত টাকা তুই? মা, আমি কোথাও চুরি করিনি। তাহলে তাহলে কোথায় পেলি তুই এত টাকা? বল বল বলছি। কাল গতর বেচতে যেতে বলেছি বলে তুই তুই আজ টাকা চুরি করলি? তোকে তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে একটা চেলা কাঠ নিয়ে মা আমাকে মারতে থাকে। শেষে সহ্য করতে না পেরে মায়ের কাছে আমি সুজয়ের কথা জানিয়ে দিই। মা আমার কথা শুনে বলে, বেশ তো ছেলে ধরা মেয়ে হয়েছিস। আচ্ছা, তুই চলে গেলে তোর বোন আর আমার কি হবে শুনি? আমাদেরকে কে কাজ করে খাওয়াবে? এর থেকে ভালো কথা বলছি শোন, জমিদার বাবু কাল তোকে দেখতে আসবে। তোকে দেখে জমিদার বাবুর পছন্দ হলে উনি তোকে দাসী করে নেবেন। তোকে আর বিয়ের স্বপ্ন দেখতে হবে না। বাড়িতে ছোট বোনটা আছে, তার বিয়ে তো তোকেই দিতে হবে। মা সুজয় রুনুর বিয়ে দিয়ে দেবে। আমি বিশ্বাস করি না, ওরা বড় লোকের ছেলে। তোকে বিয়ে করার পর ও আর এই বাড়ি আসবে না, আর তোকেও আসতে দেবে না। তখন তখন আমরা কি করব? তাই তুই আমার কথা মতো কাজ কর। না মা, সুজয় ওই রকম ছেলে নয়, ও তোমাদের দেখবে। ছাড় তো, কত এইরকম দেখলাম। ঘরে যা খাবার ডাকা আছে খেয়ে নে গিয়ে। এই বাড়িতে আমার কথা শেষ কথা, কথাটা যেন মনে থাকে। পরের দিন সকালে ওই শয়তানটা আমাকে দেখতে আসে। আমাকে দেখে বলে, তোমার মেয়ে তো খুব সুন্দরী, যেমন গায়ের রং তেমনি টানা টানা চোখ, হৃষ্টপুষ্ট শরীর। এরকম মেয়ে তো আমার চাই। একে আজ রাতে আমি আমার বাগান বাড়িতে নিয়ে যেতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো?
আমার কোনো আপত্তি নেই। আপনার ইচ্ছাতেই আমার ইচ্ছা, আপনার দয়াতেই তো দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। কিরে মুখ পড়ি, শুনলি তো জমিদার বাবুর তোকে মনে ধরেছে, আজ রাতেই চলে যাবি জমিদার বাড়িতে, কথাটা যেন মনে থাকে। আহা হা, করেন কি? ওকে ওই কোমল পায়ে হেঁটে যেতে হবে না, আমার লোক পালকি নিয়ে ওকে নিতে আসবে। তারপর ওই শয়তানটা আমাকে আমার নাম জিজ্ঞাসা করে। তোমার নাম কি সুন্দরী? ওর নাম কৃষ্ণকলি। মেয়ের এত সুন্দর রূপ দেখেও ওর মা কি করে যে ওর নাম কৃষ্ণকলি রেখেছিল সেটাই বুঝতে পারি না। কৃষ্ণকলি আমার নিজের মেয়ে হলে ওর নাম আমি রাখতাম রূপবতী। ঠিক আছে, আমি এখন আসি, বিকেলে পালকি আসবে, কৃষ্ণকলিকে পাঠিয়ে দেবেন। এই বলে ওই শয়তানটা চলে যায়। বিকেলে যখন পালকি আসে তার আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাই সুজয়ের কাছে, কিন্তু সুজয়ের সাথে আমার দেখা হয় না। ওদের বাড়ির একজনের কাছে শুনি সুজয় তার বাবাকে শহর থেকে আনতে গেছে, কাল বিকেলের আগে ফিরবে না। সুজয়ের দেখা না পেয়ে আমি অসহায় হয়ে পড়ি। সেই মুহূর্তে কেউ এমন ছিল না যে আমাকে সাহায্য করবে, আমাকে জমিদারের হাত থেকে বাঁচাবে। জমিদারের লোক আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে জমিদারকে গিয়ে খবর দেয়। জমিদার তার দুজন লেঠেলকে পাঠিয়ে দেয় আমাকে ধরে আনার জন্য। আমি সেই খবর পেয়েই ওদের হাত থেকে বাঁচতে নদীর ধারে গিয়ে লুকিয়ে বসে থাকি, কিন্তু যমদূতের মতো লেঠেলগুলো সন্ধে নামার আগেই আমাকে খুঁজে পেয়ে যায়। তারা আমাকে ধরে নিয়ে যায় জমিদারের বাগান বাড়িতে। সেই রাতেই ওই শয়তানটা আর তার নায়েব ধনঞ্জয় চক্রবর্তী দুজনে মিলে আমার উপর অত্যাচার করে, আমাকে অপবিত্র করে দেয়। পরের দিন সকালে আমার নিজের উপর ঘেন্না জন্মে যায়। আমার মনে হয় নারীর সব থেকে যেটা বড় সম্পদ সেটাই যখন কলুষিত হয়ে গেল, তখন আর এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? ছোটতে মা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি। সৎমা কোনো দিন আমাকে ভালোবাসা দেয়নি। সুজয়ের ভালোবাসায় কয়েকদিন পেয়েছিলাম, কিন্তু সে যখন শুনবে আমি নষ্ট হয়ে গেছি, তখন কি সে আর আমাকে ভালোবেসে আপন করে নেবে? তার পরিবারের লোকজন এই কুলোটা মেয়েকে কি বাড়ির বউ হিসেবে মেনে নেবে? তার চেয়ে আত্মহত্যা করে মরে যাওয়াই ভালো। এই ভেবে নদীতে ডুবে মরার জন্য নদীর ধারে গিয়েছিলাম, কিন্তু সুজয় আমাকে বাঁচিয়ে নিয়েছিল। সে তার বাবাকে শহর থেকে নিয়ে সকালেই নৌকা করে ফিরছিল। আমাকে নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার বাবাকে নিয়ে আমার কাছে আসে। আমার এবং ওর ভালোবাসার কথা তার বাবাকে বলে, এমনকি আমাকে সে বিয়ে করতে চাই এই কথাও সে তার বাবাকে জানায়। আমি তখন সুজয়ের কাছে ও তার বাবার কাছে কোনো কথা বলতে পারিনি। পরে কি ঘটবে সেই ভেবে আমার কান্না পেতে থাকে। সুজয় আমার মনের ভাব আন্দাজ করে। তার বাবাকে সে বলে একটু বাদে বাড়িতে ফিরবে। তার বাবা চলে গেলে সুজয় আমাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে কৃষ্ণকলি? মুখ ভার কেন? বাবার কাছে তোমায় নিয়ে কত কথা বললাম, কিন্তু তুমি বাবার সাথে কোনো কথাই বললে না, বাবাকে প্রণাম পর্যন্ত করলে না। আমি ছিলাম না বলে মন খারাপ হয়েছে বুঝি? আমি সুজয়ের কাছে কান্নায় ভেঙে পড়ে বললাম, আপনার কৃষ্ণকলি অপবিত্র হয়ে গেছে। জমিদারের লোকজন কাল আমাকে ধরে নিয়ে গিয়েছিল জমিদারের বাগান বাড়িতে। রাতে জমিদার ও তার নায়েব মিলে আমাকে অপবিত্র করে দিয়েছে। কেঁদো না কৃষ্ণকলি, কেঁদো না। গঙ্গার মধ্যে কত নোংরা আবর্জনা ফেলা হয়, কিন্তু তাতে কি গঙ্গার জল অপবিত্র হয়? তুমি কেঁদো না, আমি তোমাকেই বিয়ে করব। আমি বিয়ে করলে ওই সমাজ, আপনার মা বাবা আমাকে কি মেনে নেবে? কে মানবে কে মানবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমাকেই বিয়ে করব। চলো
চলো ঘরে চলো, আমি আজ তোমার বাড়িতে গিয়ে তোমার মাকে বলে তোমাকে আমার কাছে নিয়ে আসব। তোমাকে আর ওই বাড়িতে কষ্ট পেতে হবে না। আপনি বাইরে থেকে আসছেন, আগে ঘরে ফিরে যান, পরে যা হওয়ার হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে তুমিও বাড়ি ফিরে চলো। এই বলে সুজয় আমাকে ফিরিয়ে নিয়ে আসে। সেই দিন বিকালে শুনেছিলাম সুজয়দের বাড়িতে সুজয়ের সাথে তার মা এবং বাবার ঝামেলা হয়েছে। তারা বলেছেন সব জেনে শুনে কুলোটা মেয়েকে ঘরের বউ করতে পারবেন না। সমস্ত কিছু শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। এই কলঙ্কময় জীবন রেখে কি হবে, এই মনে করে সেই দিন গভীর রাতে আমি রাস্তার পাশে শেওড়া গাছের একটা ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। পরের দিন গ্রামে আমার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ে। সুজয় আমার মৃত্যুর খবর শুনে প্রথমে জ্ঞান হারায়। তারপর যখন জ্ঞান ফেরে তখন সে আর স্বাভাবিক মানুষের মতো আচরণ করে না। সে সবসময় আমার নাম বলতে থাকে। সুজয়ের মা বাবা তাকে বৈদ্যকে দেখায়। বৈদ্য বলে মানসিক আঘাত পাওয়ার ফলে সুজয় পাগল হয়ে গেছে। এরপর থেকে সুজয় পাগল হয়ে সবসময় পথে ঘাটে ঘুরে বেড়ায়। একদিন আমার সুজয়ের উপর মায়া হয়। আমি তাকে স্বাভাবিক রূপে দেখা দিই। সে আমাকে দেখে চিনতে পারে। সে আমাকে নানান রকম কথা বলে। তার এখনো বিশ্বাস আমি জীবিত আছি। তাই আমার মুখে সে মৃত্যুর কথা শুনলেই জ্ঞান হারায়। খুব ভালোবাসতো সুজয় আমাকে, কিন্তু ওই শয়তানটা আমাদেরকে আলাদা করে দিল। শেষ পর্যন্ত কলঙ্ক ঢাকতে আমাকে মৃত্যুর পথ বেছে নিতে হলো। আমি ছাড়বো না। ওই শয়তান জমিদারকে আমার হাতেই মরতে হবে। ওর নায়েব ধনঞ্জয় চক্রবর্তীকে আমি শেওড়া গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরেছি। শম্ভুনাথ লেঠেলকে সেই দিন রাতে ভুলিয়ে নিয়ে গিয়ে কুয়োর জলে ডুবিয়ে মেরেছি। রামলালের গত রাতে ধর থেকে মুন্ডু ছিঁড়ে আলাদা করে দিয়েছি। একটু আগে আমার সৎমাকে শেষ করে দিয়েছি। কিভাবে মারলি তোর সৎমাকে? আমার সৎমা যেমন ছোটবেলায় আমাকে চেলাকাঠ দিয়ে মারতো, সেই রকম ভাবে আমি চেলাকাঠ দিয়ে মেরে মায়ের মাথা দুটুকরো করে দিয়েছি। তোর এটা করা উচিত হয়নি মা। আমি বুঝতে পারছি তোর মা তোর উপর অনেক অত্যাচার করেছে। টাকার জন্য তোকে জমিদারের হাতে তুলে দিয়েছে, কিন্তু তোর বোন তো তোর কিছু ক্ষতি করেনি। তোর মা মারা যেতে সে তো এবার অসহায় হয়ে পড়বে রে। তাকে কে দেখবে? ওর অসহায়তার সুযোগ নিয়ে যদি কেউ ওর সাথে খারাপ আচরণ করে, তখন তুই সেটা দিদি হয়ে দেখতে পারবি তো? কৃষ্ণকলিকে দেখলাম, সে আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সে বলল, যা হওয়ার হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। তবে আপনাকে আমার একটা উপকার করতে হবে। কি উপকার করতে হবে বল? আপনি কথা দিন, জমিদার ফণিভূষণ রায়কে মারতে আপনি আমাকে কোনো বাধা দেবেন না। ও অনেক মেয়ের সর্বনাশ করেছে, অনেক মেয়েকে কষ্ট দিয়েছে, অত্যাচার করে হত্যা করেছে। ওর শাস্তি পাওয়া উচিত। আমি নিজে হাতে ওই শয়তানটাকে শাস্তি দিতে চাই। আপনি দয়া করে ওই শয়তানটাকে রক্ষা করবেন না। ঠিক আছে মা, তাই হবে। তুই তোর অপমানের প্রতিশোধ নিবি। আমি তোকে কোনো বাধা দেব না। তবে তোকে একটা কথা বলি শোন। আমাকে যেহেতু জমিদার বাবু নিয়ে এসেছেন, তাই আমি তার মুখের উপর কিছু বলবো না। আমি সব কিছু জানতে পেরেছি। জানলে উনি আলাদা কোনো ব্যবস্থা নিতে পারেন। তাই আসছে রাতে আমি হোমে বসে তোকে আহ্বান করব। তুই গিয়ে তোর প্রতিশোধ নিবি। তোর প্রতিশোধ নেওয়া হলে আমি তোর উদ্দেশ্যে পিণ্ড দান করব। এতে তোর আত্মা মুক্তি পেয়ে যাবে। এখন আমি আসি। এই বলে কৃষ্ণকলিকে বিদায় জানিয়ে আমি চলে এলাম। আমার খুব খারাপ লাগছিল জানো। মেয়েটার জীবন কাহিনী শোনার পর থেকেই মনটা ব্যাকুল হয়ে গেছিল। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! সারা জীবনে কত কষ্ট পেয়েছে মেয়েটা। আগো,
আবার মরার পরেও প্রেত জনিতে কষ্ট পাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করলাম মেয়েটার কাজ শেষ হলে সে যেন মুক্তি পেয়ে যায়। পরের দিন সকালে জমিদার বাবু আমাকে এসে বললেন, আপনি জমিদার বাড়িকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, কিন্তু গত রাতে গ্রামে আবার একজনের মৃত্যু ঘটেছে। কৃষ্ণকলির আত্মা তার সৎ মাকে মেরে ফেলেছে। আমি কোনো কিছু জানি না এইরকম ভাব দেখিয়ে বললাম, কৃষ্ণকলির আত্মা ওর সৎমাকে মারল কেন? কেন আবার? কৃষ্ণকলির মা তাকে পর পুরুষের সাথে মেশার জন্য অপমান করেছিল না? সেই অপমান হয়তো বেটি মরে গিয়েও ভুলতে পারেনি, তাই তার সৎমাকে সে হত্যা করেছে। বেটির এই পক্ষের একটা বোন আছে। আমি ভাবছি মেয়েটার কি হবে। গায়ের ছোকরাগুলো যা জুটেছে, একা মেয়েটাকে ঘরে পেয়ে না জানি কবে কি করে বসবে। তাই ভাবছি মেয়েটাকে আমার বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দেব। কি বলুন, ভালো হবে না? হ্যাঁ, খুব ভালো হবে। বিপদের সময় অসহায়ের পাশে দাঁড়ানো উচিত। আপনি এবার একটা কিছু করুন। গ্রামে প্রতিদিন এইভাবে একজন একজন করে মানুষ মরে যেতে থাকলে গ্রামের বাকি মানুষগুলো তো ভয়ে গ্রাম ছেড়ে চলে যাবে। আমি আজ রাত্রে ভাবছি হোমে বসবো। আজ রাতেই কৃষ্ণকলির আত্মা মুক্তি পেয়ে যাবে। তাই করুন। যতদিন না ওই বেটির আত্মার সদ্গতি হচ্ছে আমি খুব চিন্তায় আছি। তাহলে এবার সমস্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হোমের জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন হবে, সেগুলো জোগাড় করতে হবে আর কি। আর আপনাকে কতগুলো জিনিসের একটা ফর্দ বানিয়ে দেব, আপনি সেইগুলো একটু আনিয়ে নেবেন, কেমন? তাহলেই আমি রাতে হোমটা শুরু করতে পারবো। ঠিক আছে, আপনি বলবেন আপনার কি কি প্রয়োজন, আমি জিনিসগুলো সব কাউকে দিয়ে বাজার করে আনিয়ে দেব। আমি একটু বাদে আপনাকে সবকিছু বলে দেব। এখন একটু নদীর ধার থেকে ঘুরে আসি। জমিদার বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমে মন্ত্র পড়ে জমিদার বাড়ির বন্ধনটার কাটান করালাম। এবার একটা কাজ বাকি থাকলো, জমিদার বাবুর হাত থেকে কোনো রকমে ওই তাবিজটা খুলতে হবে। ওটা কোনো ছুতোয় একবার খুলতে পারলে কৃষ্ণকলির আত্মা অনায়াসে এসে তার প্রতিশোধ নিতে পারবে। কিছুক্ষণ ভেবে একটা উপায় বের করলাম। কতগুলো গাছের শিকড় উপড়ে জমিদার বাবুকে গিয়ে দিয়ে বললাম, আপনি ওই তাবিজটা খুলে এইগুলো ধারণ করুন, এতে আপনার ভালো হবে। তাহলে দুটোই একসঙ্গে ধারণ করে থাকি? না, দুটো একসঙ্গে ধারণ করা যাবে না। দুটো একসঙ্গে ধারণ করে থাকলে কোনোটাই কাজ করবে না। আমি আপনার ভালোর জন্যই বলছি, তাড়াতাড়ি তাবিজটা খুলে এই শিকড়গুলো ধারণ করুন। জমিদার বাবু আমার কথায় না করতে পারলেন না। উনি তাবিজটা খুলে আমার হাতে দিলেন আর শিকড়গুলো নিজের হাতে ধারণ করলেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে রাত নামলো। আমি হোমে বসলাম। জমিদার বাবু হোমের জিনিস সব সন্ধ্যার আগেই জোগাড় করে আনিয়েছিলেন। তিনি আমার পাশে বসে হোম দেখতে লাগলেন। মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আমি হোম শুরু করলাম। হোমের প্রথমে আমি কৃষ্ণকলির আত্মাকে আহ্বান করলাম। যে ঘরে হোম হচ্ছিল সে ঘরে কৃষ্ণকলির আত্মা আসতেই জমিদার ফণিভূষণ রায় ভয়ে আমার কাছে সরে এলেন। আমি জমিদার বাবুকে কিচ্ছু না বলে এক মনে হোমাগ্নিতে আহুতি দিতে লাগলাম। কৃষ্ণকলির আত্মা যখন জমিদার বাবুর একদম কাছে চলে এসেছে তখন তিনি চিৎকার করে উঠলেন, বললেন, আমাকে বাঁচান, 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 ওই বেটির আত্মা আমাকে মেরে ফেলবে। আপনি কিছু একটা করুন, বেটির আত্মা আমার একেবারে কাছে চলে এসেছে। জমিদার বাবুর চিৎকার শুনে বাড়ির দাস দাসী চাকর বাকর সকলে ছুটে এলো, কিন্তু কৃষ্ণকলির আত্মাকে দেখে কেউ আর জমিদার বাবুর কাছে সাহায্যের জন্য এগোলো না। কৃষ্ণকলির আত্মাকে আমি দেখলাম সে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার জ্বলন্ত চোখ জোড়া কোটরের বাইরে ঠিকরে বেরিয়ে আসছে, মুখের বাইরে তার জিভ বেরিয়ে পড়েছে।
এলো মেলো চুল হাওয়ায় উঠছে, তার হাতে রয়েছে একটা মোটা দড়ি। কৃষ্ণকলির আত্মা তার হাতে ধরে থাকা দড়িটায় একটা ফাঁস দিল। তারপর সেটা জমিদার ফণিভূষণ রায়ের মাথা লক্ষ্য করে ছুড়ে দিল। দড়িটা এসে সোজা জমিদার বাবুর গলায় আটকে গেল। জমিদার বাবু আবার চিৎকার করে উঠলেন, জ্যোতিষ ঠাকুর, আপনি আমাকে কি গাছের শিকড় দিলেন? কৃষ্ণকলির আত্মার তো কিছুই হচ্ছে না, ও তো আমাকে এবারে মেরে ফেলবে। আমি কিচ্ছু বললাম না, নীরব দৃষ্টিতে সমস্ত কিছু দেখতে লাগলাম। ঘরের মধ্যে উপস্থিত বাকি সকলেও চুপচাপ। হঠাৎ সে নীরবতাকে ভঙ্গ করে শোনা গেল একটা হাততালি দেওয়ার শব্দ। দেখলাম ঘরের মধ্যে সেই পাগলটা, মানে সুজয় এসেছে। জমিদার বাবু পাগলটাকে দেখে চিৎকার করে উঠে বলেন, না না, আমি মরতে চাই না। জ্যোতিষ ঠাকুর, আপনি দয়া করে আমাকে বাঁচান, আমি আপনাকে অনেক টাকা দেব। আমাকে টাকার লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। আমি সবসময় সত্য ও ন্যায়ের পথে চলি। আমি আপনার সমস্ত অপকর্মের কথা জানতে পেরে গেছি। এইসব কথা আমি আগে জানতে পারলে কোনো দিন আপনাকে সাহায্য করতে এখানে আসতাম না। তাহলে আপনি সমস্ত কিছু জানতে পেরে গেছেন, তাই জেনে বুঝে আমার মৃত্যুকে ঘরে ডেকে এনেছেন। আপনি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবেন ভাবতে পারিনি। জমিদার বাবু কথা শেষ হতেই কৃষ্ণকলির আত্মা দড়িটা ধরে টান দিল। দড়িটা টান দিতেই ফাঁসটা জমিদার বাবুর গলায় বসে গেল। তিনি দম বন্ধ হয়ে কুঁকাতে লাগলেন। তারপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জমিদার বাবুর দেহটা মাটিতে ধপাস করে পড়ে গেল, কিন্তু কেউ সেই মৃতদেহের কাছে এগিয়ে এলো না। আমি হোম করে কৃষ্ণকলির উদ্দেশ্যে পিণ্ডদান করলাম। কৃষ্ণকলির আত্মা আমার সামনেই দাঁড়িয়েছিল। সে আমাকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রেতজনি থেকে মুক্তি দেওয়ার জন্য। তারপর কৃষ্ণকলির আত্মা পাগলটার দিকে এগিয়ে গিয়ে বলল, ভালো থেকো সুজয়, তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। এই দেখাই আমাদের শেষ দেখা। জীবনে অনেক কষ্ট পেয়েছিলাম, তারপর তুমি আমার জীবনে এলে। তোমাকে পেয়ে আমি জীবনের সমস্ত কষ্ট ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে বিয়ে করে ঘর বাঁধব, কিন্তু সেই আশা আর এই জন্মে পূর্ণ হলো না। আবার যদি কোনোদিন তুমি আমি একসাথে পৃথিবীতে জন্মগ্রহণ করি, তখন হয়তো সে আশা পূর্ণ হবে। তুমি ভালো থেকো, বিদায়। সুজয় তার কাঁপা কাঁপা একখানা হাত কৃষ্ণকলির দিকে বাড়িয়ে দিল তাকে ধরার জন্য, কিন্তু সেই হাত তার কৃষ্ণকলিকে স্পর্শ করতে পারল না। কৃষ্ণকলির দেহটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হল। তারপর সেই ধোঁয়া বাতাসে মিলিয়ে গেল। কৃষ্ণকলির দেহটা সম্পূর্ণ মিলিয়ে যেতেই পাগলটা চিৎকার করে উঠল, কৃষ্ণকলি, তুমি কোথায় চলে গেলে? ফিরে এসো। এই বলে সে ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেল। একটু বাদে বাইরে একটা দুপ করে আওয়াজ হলো। সকলে আমরা তখন ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে দেখলাম পাগলটা একতলার ছাদের থেকে নিচে পড়ে গেছে। উপর থেকে নিচে গিয়ে পড়াতে তার মাথা ফেটে গেছে। জমিদার বাড়ির আঙিনা রক্তে ভেসে যাচ্ছে। আমি মনে মনে বললাম, কৃষ্ণকলি ও সুজয়ের প্রেম তাহলে সারা জীবন অমর থেকে গেল। এরকম একে অপরের প্রতি ভালোবাসা খুব কমই দেখা যায়, যেখানে একজন আর একজনের জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত থাকে। কিছুক্ষণ বাদে গ্রামের লোকজনদের ডেকে পাগলটার অর্থাৎ সুজয়ের এবং জমিদার বাবুর দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করালাম। সুজয়ের মা বাবা
দুজনেই জীবিত ছিলেন। তারা তাদের ছেলের মৃতদেহ দেখে কাঁদতে লাগলেন। আমি সেই দিন বিকালেই কলকাতায় ফিরে এসেছিলাম। কলকাতায় ফেরার আগে আমি নারায়ণগঞ্জ গ্রামের সকলকে বলে এসেছিলাম যে ওই জমিদার বাড়ির ধারে পাশে রাতের বেলায় যেন কেউ না যায়। এখনো ঘটনাটা মাঝে মাঝে ভাবলে আমার মন খারাপ হয়ে যায়। বেচারি কৃষ্ণকলি সারা জীবনটা ওর দুঃখ কষ্ট সহ্য করে কাটলো, শেষে কলঙ্কের বোঝা নিয়ে আত্মহত্যা করলো বেচারি। ঠিক কতটা নিচে নেমে গেছে আমাদের সমাজ ভাবতো। অসহায় কোনো মেয়েকে একা পেটে তাকে অপহরণ করে ধর্ষণ করছে। এই পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো সম্মান নেই, নেই তাদের কোনো স্বাধীনতা। ছোট থেকেই তারা বড় হচ্ছে মা বাবার অধীনে, যুবতী বয়সে স্বামীর অধীনে, আর বার্ধক্যে ছেলের অধীনে। এখনো নারীরা রাতে বিরতে একা বেরোতে ভয় পাচ্ছে, কেননা তাদের যদি একবার সম্মানহানি হয় তাহলে তাকে আর কেউ বিয়ে করবে না, সেই সমাজে মুখ দেখাতে পারবে না। কিন্তু এতে মেয়েদের কোনো দোষ নেই। আগে আমাদের সমাজকে বদলাতে হবে, নিজেদের মনের ভাব বদলাতে হবে, সকল নারীদের সম্মান দিতে হবে। তবেই এই পৃথিবীতে নারীরা নির্ভয়ে জীবন যাপন করতে পারবে। পুরুষ নারী উভয়ে সমান অধিকারে বাঁচতে পারবে এই পৃথিবীতে। তারানাথের শেষের কথাগুলো শুনে আমিও কিশোরী বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সত্যি তো, আমাদের সমাজের নারীদের কোনো সম্মান নেই। এখনকার সুযোগ সন্ধানী মানুষ সুযোগ পেলেই একটা নারীকে অপহরণ করে ধর্ষণ করছে। আজকাল খবরের কাগজে এমন ঘটনা প্রায় লক্ষ্য করা যায়। গল্প শেষ করে তারানাথ বলল, আমার এই অভিজ্ঞতা তোমাদের ভাষায় আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো বলো তো? কৃষ্ণকলিকে সাহায্য করে আমি ঠিক করেছিলাম কিনা, সেই বিষয়ে তোমাদের মতামত কি? গল্প তো খুবই ভালো লেগেছে। কৃষ্ণকলিকে সাহায্য করে আপনি ভালোই করেছিলেন। এতে ওর আত্মা নিজের কার্যসিদ্ধি করে মুক্তি পেয়ে গেল। রাত অনেক হয়েছিল, তাই আমরা আর দেরি না করে তারানাথকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও কৃষ্ণকলির প্রতিশোধ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।